আমি কখনো কাউকে মানে মৃত কখনো দেখিনি, মানে মরতে কখনো দেখিনি। হয়তো দিদা বলতো, জানিস রাত্রিবেলা না দরজার বাইরে কেউ কাঁদে। একদিন দেখছে নাকি রাত্রিবেলা, তখন ওই 1:30-2 হবে, ঠিক পাশের বেডটা, এই দুটো বেডই খালি ছিল, তারপরে পরে আবার পেশেন্ট ছিল, দেখছে একজন, হঠাৎ দিদা দেখছে একজন মহিলা এসে শুয়ে রয়েছে, মাঝবয়সী, আর না শুয়ে আছে তো এইভাবে তাকিয়ে আছে দিদার দিকে, চোখে কোনো এক্সপ্রেশন নেই, কিন্তু মানে জ্যান্ত লাশ হয় না ওরকম তাকিয়ে আছে আমার দিদার দিকে, মানে বুক চাপড়িয়ে কাঁদে না, আমার কি সর্বনাশ হয়ে গেল, এই হয়ে গেল। দিদা না ওই অবস্থাতেই চোখ মেলেছে, চোখ মেলে এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে, মানে যেহেতু উঠতে পারছে না, ওঠার ক্ষমতা নেই, তাও কি করছে দিদা বেডের যে রডটা আছে ওইটা ধরে না এরকম ওঠার চেষ্টা, দেখছে না কেউ নেই। দিদা বলছে, শোন আমাকে না এখান থেকে নিয়ে চল। কেন, কি হয়েছে? যাবে, বাড়িতে যাবে? না, আমাকে যদি না নিয়ে যাস আমাকে কিন্তু জ্যান্ত নিয়ে যেতে পারবি না। উইদিন আ সেকেন্ড অফ টাইম আমার দিদা এক্সপায়ার করে গেল, আর দিদার হাত আমার হাতের মধ্যেই ছিল দিদা যখন মারা গেল। আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি, আমি সরি। হ্যাঁ, গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আজকের পর্বে আমাদের সাথে আছে সায়নী। সায়নীর সাথে যখন আমার ফোনে কথা হয় তখন সায়নী আমাকে একটা গল্প শোনায়, যে গল্পটা অত্যন্ত বেদনাদায়ক, মর্মান্তিক, ওর নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। আমার মনে হলো সেই ঘটনাটা আপনাদের সাথে আমরা শেয়ার করি, এবং সেটা যদি হয় সায়নী নিজের মুখেই শেয়ার করে তাহলে কেমন হয়। তাই গোসাই ঠাকুরের আড্ডায় সায়নী আজকে প্রথমবার এসেছে আপনাদের সামনে ওর লাইফের সেই ভৌতিক ঘটনা শোনাতে। ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা সায়নী। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি হিয়ার। আচ্ছা, তুমি আমাকে যে ঘটনাটা বলছিলে সেটা তুমি যদি একটু বলো আমাদের অডিয়েন্সকে। হ্যাঁ, নিশ্চয়ই। প্রথমেই বলি যে এই ঘটনাটা যেটা আমি বলছি বা দর্শকরা যারা শুনছেন, এই সব ঘটনার মধ্যে কিন্তু ভৌতিক বা হরর বা সাসপেন্স, এর মধ্যে যদি কেউ লজিক খুঁজতে যায় সেটা কিন্তু ভুল, কারণ এসবের মধ্যে কোনো লজিক হয় না। লজিক খুঁজতে গেলে তাকে টিউশন ক্লাস নিতে হবে, যেটা আমার গল্পের বই পাঠ্য, কলেজ, স্কুল কলেজের। হ্যাঁ, কারণ কেন বললাম, কারণ এর মধ্যে কোনো প্রমাণ থাকে না। থিং ইজ দ্যাট, প্রথম কথা। একটু শুরু থেকে বলি, আমি হচ্ছি আমার বাবা মার অনলি চাইল্ড, কিন্তু এখানে ঘটনাটা হচ্ছে আমি আমার বাবা মার চাইতে বেশি আমি আমার দিদার কাছে, মানে দিদা হচ্ছে আমার প্রাণ, দিদা আমার সবকিছু ছিল, মানে ইভেন বেস্ট ফ্রেন্ড বলো, দিদার সাথে মানে খুনসুটি যেটাকে বলে, দিদার সাথে ঝগড়া, দিদার সাথে সবকিছু, দিদাকে নিয়ে আমার মানে পুরো লাইফটাই ছিল আমার দিদাকে। দিদার বাইরে আমি জগৎটা পুরো অন্ধকার দেখতাম। আর আমি খুব অ্যানিমাল লাভার। আমার বাড়িতে আমার দাদুকে অনেক বছর আগেই হারিয়েছি, তখন আমি একদমই ছোট। আচ্ছা। হ্যাঁ, মানে আমি দাদুকে পাইনি বলতে গেলে। আমার দাদু ছিলেন ইন্ডিয়ান আর্মিতে, উনি কর্মরত ছিলেন ইন্ডিয়ান আর্মিতে। এখানে ঘটনাটা ঘটেছে যখন আমি 12-এ পড়ি, মানে স্কুলে। আমি শুরুতেই বললাম দিদা ছিল আমার প্রাণ। দিদাকে মানে আমি ইভেনকি আমি কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে গেলে আমি, দিদা যাবে তো, দিদা বলতো না রে আমি যাব না, ও তাহলে আমিও যাব না, এরকম একটা ব্যাপার ছিল। আমিও যাব না। বেড়াতে যাবে না, আমি বেড়াতে যাবো না, দিদা যাবে তো। এখন দিদাকে তো সব জায়গাতে দেওয়া যেতে পারছে না, কারণ দিদার একবার অ্যাক্সিডেন্ট হয়েছে, রিক্সা থেকে পড়ে গিয়ে দিদার বাঁ হাতের এই জয়েন্টটা ভেঙে যায়। ঠিক আছে, তখন যাই হোক ঠাকুরের কৃপায় বেঁচে এসছে। কিন্তু যেখান থেকে সূত্রপাত, যে ঘটনাটা আমি তোমাকে শেয়ার করেছিলাম, আমি না দিদার মুখে খুব এই একটু ভূতের গল্প বলো না, ভূতের গল্প বলো না। তো এই জিনিসটা, তখন তো ছোট ছিলাম, ওই দিদা খাইয়ে দিত ভূতের গল্প বলতে হবে। ওরা দিদা বলতো আমি কোথা থেকে তো রোজ রোজ ভূতের গল্প আমি আমদানি করবো, বলো না বলো না বলো না বলো না। ওই দিদা বানিয়ে বানিয়ে বলতো, ওই খেলতে ওই মধ্যে মধ্যে আরেক সত্য জিনিস। ঠিক আছে, ঘটনাটা কি হলো, একদিন সন্ধ্যাবেলায়
এরকম আমি রয়েছি, আমি আমার পেট ডগের সাথে খেলা করছি, বাবা বাবার ঘরে রয়েছে, মা আমার রান্নাঘরে কিছু কাজ করছিল। আমাদের ঘরের মধ্যে একটি বাটিতে আমাদের বিড়াল ছানাও আছে, আচ্ছা। ওখানে জল দিতে গেছে দিদা। জল দিয়ে উঠেছে কি ওঠেনি, হঠাৎ না দিদার মাথা ঘুরে দাঁড়ানো অবস্থাতেই পড়ে যায়। আচ্ছা। হ্যাঁ, দিনটা ছিল রবিবার। আর রবিবার এটা জেনে রাখবে, যে কোনো নামি দামি শত বড় হসপিটাল হোক না কেন ডক্টর থাকে না মোস্ট অফ দ্য টাইম। আমি তো এটা ফেস করেছি, আমি অন্যের ব্যাপারটা জানি না, বাট আমি সেটা ফেস করেছি। তখন মানে রাত তখন প্রায় 10:30 11টা হবে, মানে আমরা সবাই তখন খেতে বসবো এরকম টাইমে। দিদা না পড়ে গেল, পড়ে গিয়ে দিদার কি যন্ত্রণা তুমি চিন্তা করতে পারবে না, মানে কোমরের হাড়টা সরে গেছে, মানে দাঁড়ানো অবস্থাতে পুরো পড়ে গেছে দিদা মাথা ঘুরে। হ্যাঁ, মাথাটা যে ফাটেনি, কারণ মানে ফ্রিজটা ছিল, কোনো রকম ফ্রিজটাকে ধরে নিয়েছে, কিন্তু প্রচুর জোর, মানে পাটা পুরো ডিসলোকেশন বোঝা যাচ্ছে। এবার আমার বাবা তো চিৎকার শুনে চলে এসছে, কি হয়েছে, তো দিদাকে এরকম পাঁজা করা করে খাটে শুয়ে দিয়েছে। আর আমি দিদার সাথেই শুতাম, দিদার সাথেই আমার ছিল। তা দিদাকে আমি বলছি কি, দিদা তোমার কোথায় কষ্ট হয়েছে, কোথায় কষ্ট, তখন তো ছোট, তখন অতটা আমি মানে করতে পারছি না। হ্যাঁ, দিদা বলছে ওরে আমার পা ছিঁড়ে যাচ্ছে, ওরে আমার পা ছিঁড়ে যাচ্ছে। সেদিনকে রাত্রে এমন হলো, মানে কোন হসপিটালে ভর্তি করবে সেটা আমার বাবা বুঝতে পারছে না। কারণ এক হচ্ছে আমার দিদা নিরামিষাশী ছিলেন, আমার দিদা কোনো ছোঁয়া ছানি ওসব খাওয়া চলবে না। এখনকার দিনে হয়তো অনেকের এটা মানে না, আমি বলছি, বাট দিস ইজ ট্রু। কিন্তু আমার দিদা খুব মানে আশ টাশ ছোঁয়া আমাদের বাড়িতে যখনই না, হ্যাঁ আমাদের বাড়িতে এখনো কিন্তু কায়েম আছে। নিরামিষ হবে রান্না, তারপরেই তুমি আশ জাতীয় করবে, ওটা আমাদের এখনো রয়েছে। সম্প্রতি আমার দিদা কিন্তু মারা গেছে, বেঁচে নেই। হ্যাঁ, আমার দিদার সাথে যেই ঘটনাগুলো ঘটেছে, বা আমিও এখন ভাবি যে কি করে ঘটনাগুলো সত্যি হয়, তখন আমি হয়তো অতটা ভাবতাম সবই মানে ওটা ফেক, কিন্তু না। কি হয়, দিদাকে সেদিনকে রাত্রে প্রায় আমাদের ঘরেরই কাছাকাছি একটি বেসরকারি হসপিটালে ভর্তি করানো হয় আমার দিদাকে। দুঃখের বিষয়, সেইখানে না সব যাকে বলে না একদম সদ্য পাশ করে যে সব, মানে কি বলবো, আয়া বলো বা স্টাফ বয় বলো, দে আর নট দ্যাট কাইন্ড অফ, মানে তাদের এক্সপিরিয়েন্স হয়নি। আমি যদিও ছোট তখন, কিন্তু আমি দেখে বুঝতে পারছিলাম ইট ওয়াজ নট আপ টু দ্য মার্ক। মানে এটা ওই যাদবপুরে। আচ্ছা, মানে যাদবপুরের একটি বেসরকারি হসপিটালেই নামটা আমরা এখানে, আমাদের তো কিছু বাধ্যবাধকতা থাকে। অবশ্যই আমি সেটা চাইছিও না বলতে, ঠিক আছে, অফ ইয়েতে আমি তোমাকে বলেইছিলাম নামটা কোথায়। এবং এটাও বলে দিচ্ছি, ওই হসপিটালে কিন্তু এখনো খুব বদনাম আছে, মানে মানুষ গেলে খুব একটা বেঁচে আসে না। আচ্ছা, হ্যাঁ, তো ওটা যেই টাইমটায় হয়েছে ঘটনাটা, তখন সদ্য হসপিটালটা হয়েছে। আচ্ছা, মানে একদম তৈরি হচ্ছে, তখনও কাঠামো পুরোটা কিন্তু হয়নি। কিন্তু আমার বাবাকে কে বুদ্ধি দিল যে ওইখানে রাখো, ওইখানে তোমার শাশুড়ি মায়ের ভালো হবে ট্রিটমেন্ট, কেন নতুন নতুন ভালো। এবার যখন কোনো নতুন স্ট্রাকচার হয় বা নতুন বিল্ডিং হচ্ছে যে কোনো জায়গায়, ভালো এক্সপিরিয়েন্স সবাই তো সেটাই চাইবে, যে হ্যাঁ এক্সপিরিয়েন্স মানুষজন আসছে। দিদাকে অপারেশন যথারীতি করানো হলো। আমি তখন বাড়িতে, আমার মাসি, 2 মাসি, তারা আমাকে বাড়িতে ভাড়া দিয়েছিল, কারণ তখন বাড়ি পুরো ফাঁকা। হ্যাঁ, আর আমি ছোট, হ্যাঁ তখন কেউ তো থাকবে, না থাকলে আমাকে এটা অনেকক্ষণের ব্যাপার। কিন্তু দুঃখের বিষয়, অপারেশন থিয়েটার থেকে ডাক্তার, মানে অপারেশন থেকে বেরিয়ে এসে বলছে আমি জল পাচ্ছি না। কুড ইউ ইমাজিন, মানে কিরকম টাইপের হসপিটাল ওটা, আমি জল পাচ্ছি, ডাক্তার বলছে সে জল পাচ্ছে না। অপারেশন থেকে আমার দিদা তখন অপারেশন বেডে রয়েছে। দিদাকে যখন নর্মাল মানে জেনারেল ইয়েতে ছিল, সেটা তো অন্যরকম ছিল। যখন আইসিইউতে রাখা হলো, আমরা সবাই জানি আইসিইউর আশেপাশে বা আইসিইউর ভিতরে কিন্তু কোনো রকম কলহল বা বাইরে কোনো গ্যাঞ্জাম হতে দেওয়া হয় না, মানে কোনো কেওয়াস হয় না, কোনো কেওয়াসই সাইলেন্টলি থাকে। এবার মনে আছে আমার দিদা বলতো, জানিস রাত্রিবেলা না দরজার বাইরে কেউ কাঁদে, মানে থাকে। এবার হসপিটাল, এবার দিদা মনে করলো যে এটা হসপিটালে তো নানান রকম পেশেন্ট থাকবে, কারোর পরিজন হয়তো পরিবারকে কাউকে হারিয়েছে।
দিদা না চোখটা মেলেছে। এবং আরো একটা কথা বলি, দিদাকে এত পরিমাণে অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছিল, দিদার কিন্তু একটা সপ্তাহ অ্যানাস্থেসিয়ার ঘোর কাটেনি। ভারী। হ্যাঁ, নেহাত আমি নামটা বলতে পারছি না এখানে, তাই যাই হোক। তো আমি বলবো আমার শত্রু যেন ওই হসপিটালে না যায়, ঠিক আছে? ওই অবস্থাতে তুমি বুঝতে পারছো, আমার দিদা শুনতে পেয়েছে বাইরে, করিডোরের বাইরে কেউ ডাক, মানে কান্না করছে, রীতিমতন কাঁদছে, মানে বুক চাপড়িয়ে কাঁদে না, আমার কি সর্বনাশ হয়ে গেল, এই হয়ে গেল। দিদা না ওই অবস্থাতেই চোখ মেলেছে, চোখ মেলে এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে, মানে দিদা তো উঠতে পারছে না, ওঠার ক্ষমতা নেই। তাও কি করেছে, দিদা বেডের যে রডটা আছে ওইটা ধরে না এরকম ওঠার চেষ্টা, দেখছে না কেউ নেই, সবাই ঘুমাচ্ছে, শুয়ে আছে। সিস্টার ওদিকে দেখলো যে সিস্টার বসে বসে এরকম এরকম হয়ে রয়েছে সিস্টার। ওইটা প্রথম দিন শুনেছি। আমি মনে করলাম হয়তো দিদার হয়তো ভুল কিছু শুনছে, হ্যাঁ, সাবকনসিয়াস হয়েছে, একটা অ্যানাস্থেসিয়া গেছে, তারও একটা এফেক্ট থাকতে পারে, ঠিক আছে। পরের দিন আমি সকালবেলা, পরের দিন সকালবেলা গেছি, দিদা বলছে বড্ড ক্যাওস, জানিস তো এখানে বড্ড কোলাহল। হ্যাঁ, একটা আইসিইউতে দিদা, কিন্তু এই সব ভোর আছে যে দিদাকে আইসিইউতে রাখা হয়েছে, এত কথাবার্তা, এত বলছি তাই নাকি? তা আমি এটা বাবাকে বলেছি, তো বাবা গিয়ে ডাক্তারকে বলছে যে আপনাদের এখানে এত কোলাহল কেন? আমার শাশুড়ি মা, উনি তো এমনিতেই মানে ইমার্জেন্সি, উনি ওনার তো একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা যদি এত সমস্যা হয় তাহলে এখানে পেশেন্টরা তো, এখানে তো একটা ওনাকে তো রিল্যাক্স ভাবে রাখতে হবে, শান্তিতে একটা শান্তি পরিবেশ। তখন ডাক্তার বলছে এখানে রাত্রিবেলা আশেপাশে কেউ থাকেই না, একমাত্র আয়া স্টাফ বয় ছাড়া, কোনো পেশেন্টের কোনো বাড়ির লোক তো দূরের কথা, এটা বললো। তো ঠিক আছে, আমরা সিস্টারকে বলে সেদিনকার মতন চলে এসেছি। তো পরের দিন আমার এক্সাম ছিল, তো সকালবেলা আমি যেতে পারিনি, সন্ধ্যাবেলা আমি গেছি, আমি বাবা দুজনেই গেছি। দিদা বলছে শোন, আমাকে না এখান থেকে নিয়ে চল। কেন, কি হয়েছে? যাবে, বাড়িতে যাবে? না, আমাকে যদি না নিয়ে যাস আমাকে কিন্তু জ্যান্ত নিয়ে যেতে পারবি না। এটা বলছে দিদা? হ্যাঁ, আমাকে কিন্তু জ্যান্ত নিয়ে যেতে পারবি না। জানিস, যখন শুয়ে থাকি দিদা দেখেছে ঠিক পায়ের কাছে ওই পেশেন্টের বাড়ির লোক আসে যে চেয়ারে যে বসে, দিদা শুয়ে আছে, কটা হবে? দিদা এও বলল যে টাইম হয়েছে 12টা 12:30 এরকম হবে। একটা রাত হয়ে গেলে আমরা তো বুঝতে পারি, অনুভব করতে পারি যে কতটা হয়েছে। দিদা বলছে কেউ না আমার টুলটা টেনে নিয়ে এসে আমার পাশে বসলো, বসে না দেখছি দিদা এটা অনুভব করছে, দিদার দিকে কেউ তাকিয়ে আছে। দিদা না মানে একটা গভীর নিঃশ্বাস দিদা ফিল করতে পেরেছে, কারণ দিদা সেইভাবে ঘুমাতেও পারতো না, বিকজ দিদার শরীরে প্রচুর ব্যথা ছিল। আচ্ছা, হ্যাঁ, আর ওই যে পেইন কিলার্স গুলো দিত, পেইন কিলার্সে আমার দিদার প্রচন্ড পেটের ব্যথা আরম্ভ হয়ে গেছিল, কারণ ওরা খালি পেটে দিদাকে পেইন কিলার্স দিয়ে যেত 2 হাতে। সেই তো মানে আমার কাছে তো সেই, তখন আমি ফোন তো ব্যবহার করি না, মানে কিপ্যাড ফোন, তখন টাচস্ক্রিন ফোনও নয়, তাহলে আমি সরাসরি দেখাতাম যে কি হয়েছিল জিনিসটা। দিদা বলছে জানিস ওই লোকটাকে আমি আগেও দেখেছি। কোন লোক? ওই তো চেয়ার টেনে এসে ঠিক বসে রাত্রিবেলা। লোক? এটা তো লেডিজ, এখানে তো আইসিইউ থেকে তো মহিলা বিভাগ রয়েছে, এখানে তো ছেলে তো ঢুকবে না এক ডক্টর ছাড়া, নিশ্চয় ডক্টর হবে। না না, দূর ছাই, ডাক্তার না। আর দাঁড়িয়ে এসে আমার দিকে তাকিয়ে থাকে রাত্রিবেলা। তা এটা না আমি বাবাকে বললাম, বাবা বলছে যে আইসিইউতে দেখ, হয়তো স্টাফ বয় কিছু এসছে। আর ফিমেল ওয়ার্ডে স্টাফ বয় কেন ঢুকবে? মহিলাই না আসবে, আয়াই না আসবে। বাবা বলছে যে আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স যে আছে, সিস্টার আছে, তার সাথে আমি কথা বলবো রাত্রিবেলা কোনো বয় এখানে থাকে কিনা। হয় না অনেক সময় দায়িত্ব দিয়ে যাই, আমি একটু বাড়ি যাচ্ছি, তুমি একটু দেখো। তো বাবা কি সচের কথা বললো, বলে না না,
ওরকম যদিও বা সাবস্টিটিউট যদি থাকবে মহিলাই থাকবে, পুরুষ থাকবে না এখানে। এক ডাক্তার ছাড়া এখানে কেউ কোনো পুরুষ মানুষ ঢোকে না এই ওয়ার্ডে। কোয়াইট এটা আমাদের খুব কানে বাজলো জিনিসটা, যে আমি না বুঝতে পারছিলাম না। আর দিদা একটা ব্যাপার আমাকে সবসময় বলতো, বুড়ন বাবাকে বল এখান থেকে নিয়ে যেতে, আমাকে এখানে বেশি দিন রাখলে আমাকে জ্যান্ত তোরা নিয়ে যেতে পারবি না। তা পরের দিন মা গেল, সেদিনকে আমি যাইনি, আমার মা গেছে। মাকে বলছে, দেখ বড্ড কলহল জানিস তো, রাত্রিবেলা আমি ঘুমাতে পারি না। হ্যাঁ না, কি হয়েছে? এটা পরের দিন, মানে কিছু কিছু জিনিস আছে যেটা দিদা প্রায় এভরিডে ফিল করতে আরম্ভ করে। দিদা কিন্তু হসপিটালে অনেক দিন ছিল, এটা 1 দিন 2 দিন 3 দিনের ব্যাপার না। আমার দিদা ওই হসপিটালে 14 দিনের মতন ছিল, 14 দিন কি 21 দিন। দিদা বলছে যে কেউ খিলখিল খিলখিল করে হাসছে, মানে প্যাসেজটা, মানে এই তো বেড গুলো রয়েছে পরপর, সামনে দিয়ে যাচ্ছে আর অট্ট হাসি একটা, কিছুটা ব্যঙ্গ হাসি, কিছুটা অট্ট হাসি, বলে এইভাবে হাসাহাসি করে জানিস রাত্রিবেলা এখানে সিস্টার রায়ারা কিন্তু না, আই বিলিভ এই আর কিছু জানুক আর না জানুক, এইটুকু অন্তত তার মাথায় থাকবে যেখানে সব পেশেন্টরা শুয়ে আছে ওইখানে অত জোরে হাসি রাত্রিবেলা সিরিয়াস পেশেন্ট যেখানে, এটা নিশ্চয়ই করবে না। মা এসে বলছে যে আমার না সুবিধার লাগছে না, বাবাকে বলছে। এটা কিন্তু সবই অপারেশনের পর জিনিসটা। আমি মাকে বললাম, মা তাহলে দিদাকে চেঞ্জ করাও, অন্য হসপিটালে নিয়ে যাও, ওখানে উনি কমফর্ট করছেন না। হ্যাঁ, দিদার যে কষ্টটা এটা আমি ভিতরে ফিল করতে পারছি, আমি রাতে ঘুমাতে পারতাম না। আমার না ঘুমের মধ্যে আমার মনে হচ্ছে দিদা আমাকে ডাকছে, বুড়ন, আমি জেগে যেতাম। দিদা যখন হসপিটালে, হ্যাঁ, আমি তো কখন সকাল হবে কখন হসপিটালে আমি যাবো, তখন আমার স্কুল টুলও আমি বন্ধ দিয়েছি, আমি জানিয়ে দিয়েছিলাম যে আমি স্কুলে যেতে পারবো না আমার বন্ধু মারফত। তা মা এখান থেকে, এবার বাবা বলছে, দেখ ওইখানে অপারেশন হয়েছে, এবার একটা সিরিয়াস পেশেন্টকে ওই অবস্থা আবার অন্য হসপিটালে ট্রান্সফার করা, ওকে তো কষ্ট দেওয়া ওনাকে। তা আমি যে দিদা তো, ইভেন দিদাও কিন্তু ওই হসপিটালে রাত্রিবেলা শুতে পারতো না। একদিন দেখছে নাকি রাত্রিবেলা, তখন ওই 1:30-2 হবে, ঠিক পাশের বেডটা, এই 2টো বেডই খালি ছিল, তারপরে আবার পেশেন্ট ছিল। দেখছে একজন, হঠাৎ দিদা দেখছে একজন মহিলা এসে শুয়ে রয়েছে, মাঝবয়সী, আর না শুয়ে আছে তো এইভাবে তাকিয়ে আছে দিদার দিকে, চোখে কোনো এক্সপ্রেশন নেই, কিন্তু মানে জ্যান্ত লাশ হয় না ওরকম তাকিয়ে আছে আমার দিদার দিকে। এবার দিদা না ওরকম চিৎকার দিয়ে উঠেছে, এই কে আছে। হ্যাঁ, এবার দিদার ওই ব্যাপারটা তখন কাজ করছিল মাথায়, যে পাশে তো দেখেছি কেউ ছিল না, খালি বেড, বাদিকেও খালি ডান দিকেও খালি, এ কখন আসলো, আর তাকিয়ে ছিল না এরকম ভাবে। দিদা আমাকে দেখিয়েছে, মানে চোখ পাকিয়ে তাকিয়ে আছে আমার দিকে। পরে যখন আমরা গেছি সকালবেলা, মানে ভিজিটিং আর্সে, তখন তো আয়া নাকি এসছে, দাঁড়া, আমি বলছি কি হয়েছে মাসিমা, কি হয়েছে, কে এখানে, কে বেডে, কে, এরকম বলছে। তখন তাকে দিদা দেখছি মুহূর্তের মধ্যে কেউ নেই, ফাঁকা। এবার উনি বলছে, না মাসিমা আপনার ভুল হয়েছে, আপনি শুয়ে পড়েন। দেখ ছাড়ো, শুয়ে পড়বো মানে, হ্যাঁ তোমরা এত হলে এই মধ্যে হাসাহাসি করলে কোনো পেশেন্ট শুতে পারে? আমার দিদা ওইভাবে বলছে, বলে মাসিমা আমরা কেউ হাসি ঠাট্টা করছি না, তোমরা রোজ হাসি ঠাট্টা করো, আমি তো সব কানে শুনতে পাই, আসুক আমার মেয়ে জামাই আসুক, আমি ই করবো। সবচাইতে যেটা মানে ইয়ের ব্যাপার, পাশের বেডে পরিষ্কার দিদা দেখেছে, মানে কিরকম দেখেছে, একটা মাঝবয়সী মহিলা, হ্যাঁ, আর হাতে শাখা পলা, ওর হসপিটালে থাকলে তো এগুলো সব ই করে নেয়, কিন্তু মাঝবয়সী মহিলা দিদার দিকে, মানে কিরকম উস্কো খুস্কো চুল,
হ্যাঁ, গাল টাল গুলো মনে হচ্ছে ঢুকে গেছে ভিতরে। আর চোখ পাকি এরকম দিদার দিকে তাকিয়ে আছে। দিদা ওটা স্পষ্ট দেখেছে। আর দিদা এই জিনিসটাও লক্ষ্য করেছে, যখন আয়ামাসিটা আসলো, বেড তুমি যখন একদম পাট পাট করে রেখে দেবে আর একটা মানুষ শুয়ে যদি ওঠে, দুটোর মধ্যে তো ডিফারেন্স আছে। দিদা দেখছে চাদরটা কুচকানো। তার মানে কেউ ওখানে শুয়েছে। দিদা দেখছে চাদরটা কুচকানো। দিদা সেটা বলেনি, বলছে এদেরকে বললে এরা তো বিশ্বাস করবে না। দিদা আমাকে, আমি যখন পরের দিন আমি গেলাম, আমি আর মা গেছিলাম, বাবা ছিল বাড়িতে, রোববার ছিল। দিদা বলছে কি, দেখ আমার না এখানে ভালো লাগছে না, এখানে কোনো কিছুই ঠিক না। হ্যাঁ, তো দিদা এই জিনিসটা বললো, তুই দেখ খাটের এখানে কেউ নেই। আমিও দেখেছি, হ্যাঁ, খাটের এই পাশে দিকে কোনো পেশেন্ট ছিল না। রাত্রিবেলা দেখি একজন শুয়ে আছে, এবং সেটা বলার পরে ন্যাচারালি ওরা কেউ বিশ্বাস করেনি, কারণ ওইখানে মানে ওই বেডে কেউ ছিলও না। আমি দেখতে পাচ্ছি কিন্তু যে চাদরটা কিন্তু কুচকানো, এটা আমিও দেখেছি, চাদরটা কুচকানো, কিন্তু আর 5টা বেডের কিন্তু পাট পাট করা, যেরকম বিছানা থাকে টান টান করে রাখা। ওখানে কোনো পেশেন্ট আসেনি, বেডটা ইউজ হয়নি। এটা শুনে আমি না একটু ভিতর থেকে একটু ভয় পেলাম। হ্যাঁ, হসপিটালে, কারণ আমি জানি, দেখবে হসপিটাল বলো কি শ্মশান ঘাট বলো বা কোনো রাজবাড়ি বলো, পৌর রাজবাড়ি বলো, বা যেই সব স্থানে কিছু না কিছু কিন্তু ভৌতিক কাণ্ড, হসপিটাল বলো, মর্গ বলো, এখানে কিন্তু হবেই জিনিসটা। দিদাকে যথারীতি খাবার টাবার দিয়ে বললাম, দিদা এটুকু খাবার রয়েছে, তুমি খেয়ে নিও। আর দিদা গেলেই না একটাই কথা সব সময়, আমাকে কবে বাড়ি নিয়ে যাবি, দেখ এখানে রাখলে কিন্তু আমি বেশি দিন থাকবো না। এটা দিদা সবসময় বলতো, মানে যতদিন ওখানে না বাড়ি নিয়ে আসা অব্দি আমার দিদা অল টাইম এই কথাটা বলেছে, মানে বলে যেত, সকালে গেলেও বলতো, বিকেলে গেলেও বলতো। এবার ডাক্তার যতক্ষণ না মানে ডিসচার্জ করার দিচ্ছে, ততক্ষণ তোমরা ডিসচার্জ নিয়ে আনতে পারছে। ডাক্তার বলছে না আরো কটা দিন উনি থাক, না থাকলে হবে না, আমাদের ওটা দেখতে লাগবে, উনি আমাদের ইয়েতে আছেন, এখন অবজারভেশনে আছে, ওনাকে এখন ছাড়া যাবে না। এবার আমি তো বোঝার কথা ছেড়ে দাও, আমার বাবা মাও যেখানে বুঝতে পারছে না, ঠিক আছে, তারা বড়, তারা বুঝতে পারছে না। মানে একদিন বাড়িতে বসে বসে, এরকম রাত্রিবেলা, হসপিটালে তো বাড়িতে এসেছি, তুমি বিশ্বাস করবে না, আমার মনে হচ্ছে আমার দম বেরিয়ে যাচ্ছে বাড়িতে বসে। হ্যাঁ, মানে দিদার ওই কথাগুলো চিন্তা করছি, আমি না শুয়ে আছি, বই পড়বো, বইতে এইভাবে পড়তে যাচ্ছি না, মনে হচ্ছে না আমার নিঃশ্বাসের অসুবিধা হচ্ছে, আমার কিছু সমস্যা হচ্ছে। কারণ দিদারও ওইখানে নিঃশ্বাসের সমস্যা হতো, দিদাকে অক্সিজেন মাস্ক করে রাখা হয়েছিল। আমি না খালি মানে দিদার যে কন্ডিশন গুলো, সেগুলো না আমি ফিল করতে পারতাম, আমার মা কিন্তু ফিল করতে পারতো না, আমি ফিল করতে পারতাম। আমি গিয়ে মাসিকে, মামাকে ফোন করে করে বলতাম যে দেখো না দিদাকে না এরকম, দিদাকে, ছোট মামাকে আমার মনে আছে, ছোট মামা এখন জীবিত নেই, ছোট মামাকে আমি ফোন করে বলেছিলাম যে দিদার না এই ব্যাপার। তখন বলছে, দেখ তোর তো বাবা মা ওখানে আছে, ডাক্তাররা কি বলছে আমি জানি না, তোমরা একটু আসো, আমার ভালো লাগছে না জিনিসটা, কন্ডিশনটা আমার ভালো লাগছে না। তো মামা বলছে ঠিক আছে আমি যাব। এবার দেখো বনগা খুব একটা তো হাতের কাছে না, যাব বললেই আসা পসিবল না, আর সবারই তো একটু হলেও তখন বয়স হচ্ছে, তাদেরও কাজ আছে। কিন্তু হ্যাঁ, যেরকম বললাম, যেদিনকে অপারেশন হয়েছিল সেদিনকে দূর থেকে, শত দূর থেকে হলেও সে এসছে। মানে আমার এক মামা হচ্ছে কর্নেল, উনি দ্যাট টাইম অন ডিউটি, এখন তো উনি রিটায়ার করেছেন, তো উনি এই খবরটা পেয়েছিলেন, কিন্তু ভাগ্যক্রমে কি উনি তখন মানে মানে ছুটিতে ছিলেন। মামাও এসছিলেন, মামা এসে আমার দিদাকে দেখে গেছিল, আমার মামা। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, সবটা আমরা নির্ভর করছে তো ডাক্তারের উপর, আর যা ঘটছে দিদার সাথে ওই হসপিটালের সামনে, আমাদের সামনে তো ঘটছে না। আর যখন এই জিনিসগুলো নিয়ে আমরা যখন বলছি, শেয়ার করছি ওদের কাছে, জিজ্ঞাসা করছি যে কেন এরকম হচ্ছে, বলছে এটা আপনার শাশুড়ির মনের ভুল, তোমার দিদার মনের ভুল। কিন্তু একটা মানুষ এত তো মনের ভুল বলতে পারবে না। একদিন কি হয়েছে, খাবার টাবার দিয়ে রাত্রিবেলা আমরা তো চলে এসেছি, সিস্টার বলছে পাশের কোন ঘরে, মানে দিদা বলেছে একটু বাথরুমে যাও, বাথরুম, তো দিদাকে বেড প্যান দিয়েছে। তো দিদা বলছে না আমি বেড প্যানে করবো না, আমাকে বাথরুমে নিয়ে চলো। এবার দিদার যা কন্ডিশন, দিদাকে তো আর হাঁটিয়ে নিয়ে যাওয়া পসিবল না, তো
তো আয়া বলছে তুমি ওইখানেই বসো, আমি তোমাকে বেড প্যানটা দিচ্ছি। তো দিদাকে বলেছে, এবার দিদার তো ওই অ্যানাস্থেশিয়ার জন্য না হঠাৎ হঠাৎ কালকে মানে ঘুমিয়ে পড়তো, আবার জেগে উঠতো, মানে এরকম ছিল অ্যানাস্থেশিয়ার ঘোরটা। প্রায় 1 সপ্তাহের উপর অ্যানাস্থেশিয়ার ঘোর দিদার ছিল। আমি জানি না কোনো হসপিটালে কোনো পেশেন্টের এরকম হয়েছে কিনা, বা কোথাও কোনো হসপিটালে এইভাবে কোনো পেশেন্টকে ইনজেক্ট করা হয়েছে কিনা, আই ডোন্ট নো, যে যার রেশ 1 সপ্তাহের উপরে থেকে যায় অ্যানাস্থেশিয়ার। তো দিদা না দেখছে লাল শাড়ি, পুরো লাল, মানে মানে বিয়ের যেরকম হয় না, একটা মেয়ে বিয়েতে বসে যেরকম লাল একটা বেনারসি শাড়ি, শাড়িটা দেখেছে, মুখ টুক কিছু দেখতে পাইনি। ঠিক আছে, দিদা তো এরকম রয়েছে বেটি, হঠাৎ চোখটা মেলছে, মেলে দেখছি কি আবছা এরকম করে না ঠিক দিদার পায়ের সামনে দাঁড়িয়ে আছে, চুলগুলো এরকম মেলা করা, মাঝারি হাইট, মুখ নেই, শুধু একটা শাড়ি থাকে না, ব্ল্যাক ম্যানিকুইনে দেখবে কোনো বুটিকে গেলে শাড়ি পরিয়ে দেওয়া হয়, ওই রাত্রিবেলা যদি পাস অফ দেখার মনে হবে শুধু শাড়িটাই রয়েছে, ম্যানিকুইন গুলোকে দেখা যায় না। ওরকম দিদা না এরকম শুয়েছে, দিদা আচ্ছা দেখে তারপর না আবার চোখটাকে বড় করেছে। হ্যাঁ, দিদা পরিষ্কার দেখতে পাচ্ছে একটা শাড়ি পরে একটা কোনো মহিলা দাঁড়িয়ে আছে, তার হাতও নেই, পাও নেই, মুখ নেই, চুল। কে কে তুমি, এরকম করে উঠেছে। এরই মধ্যে যে আয়া সে এসছে, কি হয়েছে মাসিমা, আমি তো বললাম আমি বেড প্যান আনতে যাচ্ছি, এই কে দাঁড়িয়ে নেই। দিদার চিৎকার শুনে অটোমেটিক যে আয়া, ও তো গেছিল বেড প্যানটা আনতে, ওই উইদিন আ সেকেন্ড অফ টাইমের মধ্যে এই জিনিসটা হয়েছে। তো আয়া বলছে, আরে মাসিমা আমি তো বললাম আমি বেড প্যান আনতে যাচ্ছি, আপনি এত অধৈর্য হয়ে যাচ্ছেন কেন? আয়াগুলোরও ব্যবহার নাকি ওখানে ঠিক ছিল না, আমার দিদা বলতো। একজন দুজন ছিল যারা ভীষণই ভালো, ভীষণই ভালো, কিন্তু কি আয়া তো চেঞ্জ হয় না, এক আয়া তো সবসময় তোমার বেডে ডিউটিতে তো থাকবে না। তা বলছে না ওকে দেখছে, মুহূর্তের মধ্যে বলছে না এখানে একজন দাঁড়িয়ে ছিল, মানে কেউ নেই মাসিমা, এখানে দেখেন কেউ নাই, সব পেশেন্ট। না আমি স্পষ্ট দেখেছি একজন কেউ দাঁড়িয়েছিল এখানটাতে। কে রাত্রিবেলা কে এসেছিল তোমাদের এখানে? পেশেন্টের কেউ? বলে মাসিমা আইসিইউতে পেশেন্টের কেন, হসপিটাল এই করিডোরের বাইরেই কাউকে ঢুকতে দেওয়া হয় না, অ্যালাউ করা হয় না, আপনি ভুল দেখেছেন। যথারীতি যাই হোক, দিদার বুঝতে পারলো যে না, জিনিসটা দিদাই ফিল করছে, আর কেউ দেখতে পাচ্ছে না, দিদাই ফিল করছে। এবার দিদা আমাদেরকেও বলছে, আমরাও ডাক্তারকে, নার্সকে, সিস্টার যাকে পাচ্ছি, অ্যাটেন্ডেন্ট, স্টাফ বয়, সবার সাথে কথা বলেছি। এবার দিদার সমস্যাটা দিদা বুঝতে পারছে। দিদা বলছে, আরে আমার ঘরের লোকও বুঝতে পারছে না, আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছে না কেন? তা আমরা যদি জোর করে দিদাকে তখন ওখান থেকে নিয়ে যেতাম, মানে আমার বাবা মা যদি নিয়ে আসতো, তখন আমরা জানি না যে কি হতো তখন, হয়তো কারণ ডাক্তার যতক্ষণ না ডিসচার্জ না লিখে দিচ্ছে আমরা দিদাকে নিয়ে আসতে পারছি না। হ্যাঁ, তারপরে এইটার পরে একদিন কি দুদিনের মাথায় ঠিক করলাম আমরা দিদাকে নিয়ে আসবো, কারণ দিদার ওখানে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছিল না। দিদার স্টিচটা কাটা হয়, ঠিক আছে, সেদিনকে আমার মা, বাবা, মামা, মাসি অনেকটাই উপস্থিত ছিলেন হসপিটালটাতে, আমি বাড়িতে ছিলাম। আমি তো খুব খুশি দিদা বাড়িতে আসছে, হ্যাঁ দিদাকে নিয়ে আসা হচ্ছে। আমি সব ঘর টর ঠিকঠাক করে, বেড টেড ঠিকঠাক করে, আমি সব আবার মানে বাড়িতে যা পেট টেট ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে, মানে দিদা আসছে, দিদার সাথে কাজে লাগতে হবে আমার, হ্যাঁ ঠিক আছে। এবার আমি তো অপেক্ষা করছি, আস্তে আস্তে প্রায় তখন কটা বাজলো, রাত 8টা। দিদাকে যখন নিয়ে আসলো বাড়িতে, তুমি চিন্তা করতে পারবে না, দেখলে তুমি ভয় পাবে। মানে এই যে আমি সিটে বসে আছি, ঠিক এরকম ডান পাটা ফোলা, এইরকম ডান পাটা ফোলা, আর দিদার পাটা পুরো নীল নীল হয়ে রয়েছে। কোথাও ব্যথা পেয়েছে না কি হয়েছে আমি জানি না। আমি তো মানে আমি তখন ওটা দেখছি, মানে আমার তো আউট অফ সবকিছু হচ্ছে যে এরকম তো পা ফোলা ছিল না। তো একজন সিস্টারকে খবর দেওয়া হলো, একজন আয়া আসলো, আয়া এসে বলছে ওনাকে কি মানে অ্যাম্বুলেন্সে তুলতে গিয়ে কি কোথাও চোট লেগেছে? আমি তো জানি না। আমার মা বলছে না, ওনাকে তো হসপিটালে এই যা আমি তোমাকে বললাম ওটাই ওনাকে বলা হলো। মানে এরকম হসপিটালটা এরকম করেছে, এরকম পা কেন হয়ে গেল? ঠিক আছে, তো দিদার এই কেস
মানে দিদা বাড়িতে ছিল মনে হয় 2 দিন আচ্ছা। আমার বাড়িতে যে এসছে। কারণ আমি এটা শুরুতেই বলছি যে দিদা কিন্তু সবসময় বলতো আমাকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যা, নাহলে আমাকে জ্যান্ত তুই এখন নিয়ে যেতে পারবি না। দিদা গেল, দিদা বাড়িতে এসছে দেখে দিদা কিন্তু তখন সুস্থ না, কিন্তু আমি না দিদাকে দেখলাম ফ্রি, মাইন্ডটা খুব ফ্রি, যে দিদা বাড়ি আসতে পেরেছে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। দিদা কি করেছে, সেদিন ছিল রবিবার দিন রাত্রিবেলা সন্ধ্যাবেলার দিকে এরকম বলছে না আমি না বাথরুমে যাব বলে বিছানা থেকেই উঠতে গেছে। এবার আয়া বলছে আপনি বাথরুমে যেতে পারবেন না, দাঁড়ান আমি এখানে বেড প্যান দিচ্ছি। কিন্তু দিদার হচ্ছে ওই ঘেন্না পিত্ত, না আমি বেডে করবো না, এরকম একটা, যেহেতু উনি ওই বেডে শোয় না, পাশে বুড়ন শোবে, মানে আমার কথা বলছে, আমি বেডে, আমি যে আমার কোনো অসুবিধা নেই দিদা, তুমি খাট থেকে নেবো না। উঠতে গিয়ে কি হয়েছে, দিদার ওই যে স্টিচের জায়গাটা থেকে ব্লাড বেরিয়ে এসছে। এবার যে তাড়াতাড়ি আমরা সিস্টারকে খবর দিয়েছি, সিস্টার এসে বলছে এর তো ড্রেসিং ঠিক মতন করায়নি, যেখানে রেখেছিলেন সেখানে ড্রেসিং ঠিক মতন করানো হয়নি, এরকম হবে কেন? মানে আমার না ওটা প্রচন্ড ভয় লাগলো জিনিসটা। আমার দিদা বলছে আমার না পাটা খুব যন্ত্রণা করছে, দিদার ডান পায়ে চোট পেয়েছিল, পাটা খুব যন্ত্রণা করছে। ম্যাডাম দিদা তোমার এই ওষুধগুলো আছে, দিয়েছে ডাক্তার, তুমি এটা খেয়ে নাও। তো আয়া যথারীতি, উনি তো 8টার পরে চলে যেত, 8টা থেকে 8টা ডিউটি ছিল, খাইয়ে দাইয়ে তবু দিদা বাড়িতে এসছিল দেখে দিদা একটু খাওয়া দাওয়াটা শুরু করেছিল। হসপিটালে থাকাকালীন আমরা নিয়ে গেলেও ওই যে হসপিটালে যে সব গন্ধে ও দিদা খেতে পারতো না। আর দিদার একটাই ধ্যান জ্ঞান ছিল আমি বাড়ি যাবো, বাড়ি আসবে দিদা। এবং দিদাকে তখন আমি কেন মাঝে মধ্যে আমার দিদা হরলিক্স খাবে না, আমি হরলিক্স খাবো না, আমাকে একটু চা করে দিত, আমি দিদাকে চা করে দিলাম রাত্রি, তখন 9টা 9:30 বাজে। হ্যাঁ, দেখলাম এবার দিদা যেহেতু মানে বেডে রয়েছে, তো আমার সাইডে শোয়ার মতন আমি যদি শুতাম দিদার অসুবিধা হতো, কারণ দিদার পায়ে ওরকম সমস্যা ছিল। তো দিদার বেডে মানে রুমে দিদাই ছিল, আমি গিয়ে পাশেই মার ঘরে গিয়ে আমি শুয়েছি। হঠাৎ দেখি মা পাশে নেই, মানে আমি একটা চিৎকার শুনতে পেয়েছি, এরকম করে একটা চিৎকার, দিদার যন্ত্রণায়। তা আমি যে মা দেখি, হঠাৎ মা গেছে, মা গিয়ে বলছে বুড়ুন তুই শো, আমি দেখছি। এবার দেখছি বললে আমার তো হবে না, আমি দিদার কাছে যাবই। আমি দিদার কাছে গেছি, দিদা বলছে কি পটি করবে, বুঝেছো? এবার আমি বলছি কি তোমার ওই যে যা ন্যাপি দেওয়া থাকে, আমি তুমি এখানে করো, কোনো অসুবিধা নেই। এবার দিদাকে কি করেছি জাগিয়ে, মানে কি বলবো, তখন রাতে আমি একা, মানে আমি এখনো মনে মনে ভাবি যে আমি কি করে দিদাকে পারলাম। মাকে বলছি মা তুমি পায়ের দিকটা ধরো, নিচের থেকে ক্লথটা বার করতে হবে, ঠিক আছে? আমার বাবার ঘরে শুয়ে আছে, কেন বাবা দেখছে এখানে, বাবা তো রাত্রিবেলা বসে খাতা বইয়ের কাজ করতো, সব অফিসের কাজ করতো, তো বাবা পাশেই ঘরেই ছিল সেদিন রাত্রে। আমি দিদাকে কি করেছি, এইভাবে পাজা কোলা করে তুলেছি। হ্যাঁ, মাকে বলছি তুমি পায়ের তলায় হাতটা দাও, তাহলে তোমার হাতের ইয়েতে এরকম ভাবে, মানে এই হাতের উপর পাটা থাকবে, এইভাবে তুমি সরিয়ে দিতে পারবে বডিটা, আমি ধরছি ইয়েটা। তো আমার মা অতটা পাকাপোক্ত নয়, মা তখন এতটাই ঘাবড়ে গেছে, মা ওখানে কাঁদদারামো করে দিয়েছে। আর আমি ওই মুহূর্তে মাকে বলছি মা তুমি কেঁদো না, তুমি পেশেন্টের সামনে কাঁদছো, এটা ভুল। দিদার চোখটা আমি দেখছি, চোখের নিচটা পুরো সাদা, মানে দিদার শরীরে রক্ত নেই। আমি না রাত্রে ভাবছি এক্ষুনি অ্যাম্বুলেন্সকে খবর দিতে হবে। দিদা কিন্তু মাত্র 1.5 দিন হলো এসছে, শনিবার দিন আনা হয়েছিল, এটা রোববারের ঘটনা। এবার রাত্রিবেলা সারাটা দিন সারাটা গিয়ে আমার বাবা এতই করেছে, হ্যাঁ আমি এত রাতে বাবাকে ডাকবো, বাবাকে তো ডাকতেই হবে, কিছু করার নেই। আমি গিয়ে মাকে বলেছি তুমি গিয়ে ডাকো বাবাকে। ওইটা না দিদার কানে গেছে, দিদা বলছে এই এখন ডাকবি না এত রাতে, জামাইকে ডাকিস না, ওর অনেক পরিশ্রম গেছে, জামাইকে এখন ডাকিস না, যা হবে সকালবেলা। আমি বলছি না দিদা, আর যেই শুনেছি অ্যাম্বুলেন্স, দিদা বলছে এই ডাকবি না, অ্যাম্বুলেন্স ডাকবি না, মানে ওই যেন ওই আবার হসপিটালে দিয়ে দেবে।
সেজন্য দিদা বলছে না আমাকে ডাকিস না, অ্যাম্বুলেন্স ডাকিস না, অ্যাম্বুলেন্স ডাকিস না, এরকম করছে দিদা। হ্যাঁ, কাঁদো কাঁদো গলায়। আমার না হাত পা, বিশ্বাস করো আমার হাত পা তখনই ঠান্ডা হয়ে গেছে। না দিদার হাতটা ধরে ওটা বসে আছে। হ্যাঁ, এবার মা বলছে যে, মা দিদাকে বলছে তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। আমি যে মা তুমি দিদার মাথার দিকে আসো, এসে দিদার মাথাটা হাত বুলাও, ঘুম পাড়ানোর চেষ্টা করো দিদাকে। দিদার পিঠটা এরকম উঁচু করে দিয়ে এইভাবে শুয়ে দেবে, পুরো ফ্ল্যাট শোয়ানো, উঁচু করে দিয়ে দিয়েছিলাম। মানে আমি তখন নিজের চিন্তা করছিলাম যে দিদাকে আমি জাগাতে পারলাম, মানে দিদা তখন অনেকটা হালকা হয়ে গেছিল দিদার শরীর। আর আমার দিদা দেখতে খুব সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল দিদা। দিদার যে শরীরে রক্ত নেই সেটা দেখে বোঝা যাচ্ছিল, খুব ফ্যাকাশে চেহারা দিদার। পরদিন সকালবেলা মানে কাকভোর হয়েছে কি হয়নি, আমার মা গিয়ে বাবাকে বলছে ওঠো, সারা রাত আমরা ঘুমাতে পারি, এইরকম ব্যাপার। আর আমি গিয়ে বাবাকে বলছি বাবা তুমি শিগগিরই যাও তো, ডাক্তারকে ডাকো। এবার ডাক্তারকে ফোন করছে, ডাক্তার মানে আমাদের যে ফ্যামিলি, যে ডাক্তারকে ফোন করছে, সে ফোন ধরে না, যেহেতু ভোর 5টা বাজে। ওনার ফোনটা অ্যাকচুয়ালি সুইচড অফ, উনি ওনার টাইম মতন ফোন করবে। এবার বাবা ঠিক করলো তাহলে আর অপেক্ষা না করে অ্যাম্বুলেন্স নিয়ে দিদাকে হসপিটালেই ট্রান্সফার করানো হোক, কারণ তখন ইমার্জেন্সি। ইতিমধ্যে দেখতে দেখতে সবকিছু গোছাতে গোছাতে আমাদের আয়া চলে এসছে। আয়া সেদিনকে আগেই এসছে, কারণ আগের দিন দেখে গেছে ওই রকম। তো আয়াও বলছে এ কিন্তু ঠিক না, ঠিক লাগছে না, মাসিমার ব্যাপারটা ঠিক লাগছে না। তা যথারীতি বাবা অ্যাম্বুলেন্সকেও ডেকেছে, মানে অ্যাম্বুলেন্সও হাজির হয়েছে, উল্টো দিক দিয়ে ডাক্তারও এসছে, ডাক্তারকেও মানে ধরে নিয়ে এসছে বাড়ি থেকে। ডাক্তার এসে দেখে বলছে না এতে A to Z সবকিছুই ভুল হয়েছে ওনাকে ইমিডিয়েটলি শরীরে ব্লাড দিতে হবে, ওনাকে ইমিডিয়েটলি হসপিটালে অ্যাডমিট করান। আনন্দ ডাক্তারবাবু ভয়ের কিছু আছে? অবশ্যই ভয়ের আছে। তুমি বিশ্বাস করবে না, তখন ওই মুমেন্টে মানে আমার হাত পা, আমি মনে হচ্ছে মাটির নিচে আমি ঢুকে যাব। মানে আমার তখন এমন একটা অবস্থা হয়েছে, যখন বলো না ভয়ের আছে, আমি অনেক আগের থেকেই আমি এটা আন্দাজ করেছিলাম যে দিদা যে হসপিটালে দিদা বলতো, এবং দিদার সাথে যা যাও বা হয়েছে, দিদা যাও বা বলতো, ওইগুলো কথাগুলো না কোথাও না কোথাও ম্যাচ খাচ্ছে। দিদা বুঝতে পেরেছিল যে কি হতে চলছে ইন ফিউচার। কি বলবো, কিছুক্ষণের মধ্যে দিদা বলছে কি আমাকে একটু জল দে। তা আমি না তাড়াহুড়ো করে দেখছি পাশের ঘরে বাবা কথা বলছে, এই তাড়াতাড়ি আসো, এদিকে রাখবে গাড়িটা, এইদিকে এই সাইডে, মানে অ্যাম্বুলেন্সকে বলছে এদিকে আসবে। যথারীতি অ্যাম্বুলেন্সকে খবর। এবার অ্যাম্বুলেন্স আসতেও একটু টাইম লাগবে। ডাক্তার তো দেখে এসে বলে গেল যে এই ব্যাপার হচ্ছে। মাও পাশের ঘরে রয়েছে। হঠাৎ থেকে দিদার টান উঠে গেছে। হ্যাঁ, দিদার টান উঠে গেছে। দিদা বলছে এই সামনে কে, ওকে সরে যেতে বল। লোকটাকে পিছন করছে, দিদা কেউ নেই না, ওর একটা লোক আছে দিদা। ওই যে টান উঠেছে তার মধ্যে দিদা বলছে ওকে সরতে বল, ও তাকিয়ে আছে কেন আমার দিকে এইভাবে। হ্যাঁ, আমি তো দিদা এখানে কেউ নেই। ওই না চশমা পরে একজন, আমার দাদু চশমা পরতো, আমার দাদুর চোখে চশমা ছিল। আমি জানি না উনি কাকে দেখেছেন আমার দিদা, কিন্তু there was nobody apart from us, 3 জন লোক, আমি, দিদা, আয়া। এটা দিনের বেলা ঘটনা। আমার দিদা এটা দেখতে পেয়েছে। within a second of time আমার দিদা এক্সপায়ার। আর দিদার হাত আমার হাতের মধ্যেই ছিল দিদা যখন মারা যায়। আয়া গিয়ে তাড়াতাড়ি বলে বাবু শিগগিরই আসে। যখন এসছে দিদা নেই, দিদার জায়গাতে নেই। আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি, আমি সরি। হ্যাঁ, তো আমার বাবা মা ইনফ্যাক্ট সবাই তখন কাঁদছি আমরা। মানে আমি কখনো কাউকে মানে মৃত কখনো দেখিনি, মানে মরতে কখনো দেখিনি। হয়তো তো এরকমটা যে হবে
মানে আমার কাছে এটা এক্সপেকটেশন অনেকটাই বাইরে, কারণ আমি লাইফে ফার্স্ট টাইম কাউকে দেখলাম এইভাবে চলে যেতে। দাদুকে তো ধরে নাও আমি যখন হারিয়েছি আমি কিছু বুঝিই না, আমি কোলের বাচ্চা। আর আমার বড় হওয়া সবই আমার দিদার কাছে, যত আবদার ছিল আমার দিদার কাছে। আমার তখন একটাই চিন্তাধারা চলছিল যে তার মানে আমি তো এবার একা হয়ে গেলাম। আমার সবকিছু ছিল দিদাই, দিদা অন্ত আমার প্রাণ ছিল, তো দিদা নেই, আমি এবার কি করব। তুমি বিশ্বাস করতে পারবে না, আমার বাড়িতে তিনটে ডগি, ওরা বাড়ির মধ্যে একটা পিঁপড়াকেও অ্যালাউ করতো না, ওর পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারবে না। সেদিন এমন হলো না, সবাই চুপ, আমার তিনটে ডগে এভাবে বসে আছে। তার মধ্যে একটা ডগি ছিল যে হসপিটালে ভর্তি হয়ে গেছিল, 1 বছরের মধ্যে শরীরটা এমন হয়ে গেছিল ও উঠতে পারতো না, মানে শুধু ঘাটটা উঁচু করে খেতে পারতো, এই অবস্থা। দিদাকে যখন নিয়ে যাচ্ছে, ঠিক আছে, সে কুকুর উঠে দাঁড়িয়েছে, 4 হাত পায়, মানে ও পুরো বেড রিডেন টাইপের ছিল। ওকে গরম তাওয়া শেক করে করে পিঠে দিতে হতো আমার ডগিটাকে। ডাক্তার বলে দিয়েছিল যে ও হাঁটতে পারবে না, উঠে দাঁড়াতে পারবে না। থাকে না বাচ্চারা যে হাঁটা যখন শেখে, একটা সার্কের মধ্যে যে ওটাকে কি বলে, দাঁড় করিয়ে দিয়ে ভর করে করে হাঁটে, ওইটা আমার তখনও ছিল বাড়িতে। ইভেন এখনো হয়তো আছে, জং পড়ে গেছে, ঠিক আছে, এখনো আছে, স্মৃতি হিসেবে রাখা হয়েছে। বাবা বলে তোর যখন মেয়ে হবে ছেলে হবে তখন তুই, আমি বলছি বাবা তুমি অনেক দূর চলে গেলে। যাই হোক, ওকে ওই আমার ওই বাচ্চাটাকে, ডগিটাকে, ওর নাম মিঠা, ওকে বসানো হয়েছিল, নে তুই এটার উপর ভর দিয়ে হাঁটতো, এরকম ছিল। যখন দিদাকে নিয়ে যাচ্ছে, মানে সবাই এসছে, এখন গাড়িতে করে নিয়ে যাওয়া হবে দিদাকে, শেষ যাত্রা, দিদাকে নিয়ে যেতে দেবে না, সবাই রাস্তা ঘিরে ধরেছে, দিদাকে কোথায় নিয়ে যাচ্ছে। তখন মানে আমি যে কাঁদবো, আমার কাঁদার কোনো জায়গা নেই। তখন আমি বুঝতে পারছি মানে আমার বয়সটা কি, মানে আমি ওদেরকে আটকাচ্ছি, ওদিকে আমি বাবা মাকে সামলাচ্ছি, আমি মানুষজনকে খবর দিচ্ছি যে আমার দিদা নেই। ইভেন বাবার ফোন এসে যাচ্ছে সমানে, বাবার কাজের ওখান থেকে লেবার মিস্ত্রিরা, তারপরে আমার বাবা ইঞ্জিনিয়ারই হচ্ছে, পিডব্লিউডি ইঞ্জিনিয়ার, ওখান থেকে একজনকে ফোন করেছে বাবার একজন অ্যাসিস্ট্যান্টে, কি হবে। আর আজকে আমার বাবা যেতে পারছে না, আমার বাবার এরকম অবস্থা হয়েছে বাড়িতে। বলে ও আচ্ছা, তো ওর পান থেকে আর কি বলবে, কেউ কিছু বলা, কিন্তু বাবা সেদিনকে আর্জেন্ট ছিল, বাবাকে উপস্থিত থাকতেই হতো একটা প্রজেক্টের। তো প্রজেক্ট যাক গিয়ে যেখানে বাবা পুরো, তবে কি করে ফোনটাকে সুইচ অফ করে রেখে দিয়েছি, কারণ আমি কতবার যাবো, কারণ আমাদের তখন মন মেজাজ ঠিক নেই, ওই ফোন অ্যাটেন্ড করে আমাদেরকে বলতে হচ্ছে। আমি তখন সত্যি কথা বলতে গেলে দিশেহারা, হ্যাঁ আমি পুরো দিশেহারা। আমার এখন কাজটা কি, আমার ঘরে তো অনেক দায়িত্ব চলে আসলো। হ্যাঁ আমি এখন করব কি, আমার জগৎ, আমার দুনিয়া কাকে নিয়ে চলবে, কাকে নিয়ে আমি চলবো। দিদাকে নিয়ে যাওয়া হলো, আত্মীয় স্বজন যারা এসেছিল তারা সবাই, ওই অবধি তো আমাকে অপেক্ষা করতে হয়েছে, কারণ ওরা বনগা থেকে আসবে, বলার সাথে তো যাবে না। আমাদের বাড়িতে তখন একটা বিড়াল ছিল, হলদি ডাকতাম। বিড়ালটা না চুপ করে দিদার পাশে এভাবে বসে আছে, মানে বিড়াল যেরকম বসে হাত পা গুটিয়ে ওইভাবে বসে আছে। দিদা, বিড়ালটার কোনো ডাক না, কিচ্ছু না, চুপ করে দিদার মুখের দিকে তাকিয়ে বসে আছে। আমার এক বাবার বন্ধু আসলেন, উনি পাশে বসে গীতা পাঠ পাঠ করছে, উনি ব্রাহ্মণ ছিলেন, পাঠ করছে। আমি দিদার, আমাকে বললো যে এই দিদার মাথায় একটু চন্দনের রেখে দে। সে কোথায় চন্দন কি কি লিখি, তখন তো মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে যে কি করতে হচ্ছে আমাকে, সবই কি করছে। তখন এটা মনে হচ্ছিল কি এটা মানে স্বপ্ন, দুঃস্বপ্ন। যে চোখটা খুলবো দেখলাম না সবই তো ঠিক আছে, কিন্তু সেটা তো নয়। আমি তো বুঝতে পারছিলাম যে না, দিস ইজ রিয়ালিটি, যেটা হচ্ছে ওটাই ফ্যাক্ট আমার কাছে, সত্যটাই, এটা কোনো দুঃস্বপ্ন নয়। দিদার কপালে ওটা চন্দনে যা পেরেছি করে দিয়ে আমি দাঁড়িয়ে আছি, আর ওই যে বাবার যে বন্ধু, সে না আমাকে সান্ত্বনা দিচ্ছে, হ্যাঁ কাঁদিস না, চোখ দিয়ে জল বেরোচ্ছে, চোখটাকে আমি মানে আটকাতে পারছি না তখন, মানে এমন পরিস্থিতি না, মানে মিক্সড ফিলিংস তখন আমার। এই করে তারপরে সব মামা মামিরা সব আসলো, দাদারা আসলো, কেউ পরে এসছে, তাদেরকে আমি বললাম না অলরেডি নিয়ে গেছে। তুমি বিশ্বাস করবে না, আমার দাদু তো অনেক আগেই গেছে, আমি বললাম, আমার দাদু ওখানকার মানে পাড়ার সেক্রেটারি ছিল আমার দাদু। আমার দাদুর কাছে হেন কোনো লোক নেই, আমার দাদুর নাম লেট শ্রী মধুসূদন ঘোষ, হেন কোনো লোক নেই যে উপকার পায়নি, ঠিক আছে, হেন কোনো লোক নেই যে উপকার পায়নি।
আমার দাদু, মানে এখানে আমি ওভার দ্য ইয়েতে আমি বলছি, আমার দাদু কংগ্রেস করতেন, কিন্তু কংগ্রেস বলেই না, আমার দাদুর কাছে সিপিএম বলো, এসএফআই বলো, মানে যারা যারা ছিল, দাদু ছিল ওপেন টু অল। আমি পার্টি করছি, তুমি তোমার মতন করছো, কিন্তু তুমি যদি বিপদে আসো, আমার দাদু উইল বি দ্য ফার্স্ট পার্সন টু হেল্প ইউ। তুমি কোন পার্টি আমার দাদু দেখতো না, সে মানুষটা আমার কাছে এসছে, তার দরকার, তাকে আমি হেল্প করবো। আমার দাদু যখন মারা গেছিলেন, আমি সেই ছবি দেখি, 3,000-এর মতন লোক বাড়িতে। আমি বুঝি না, কোলের বাচ্চা তখন, ঠিক আছে, আমার 1 বছর বয়স ছিল আমার দাদু যখন মারা গেছে। আমার দিদা যখন মারা গেলেন, গাড়ি যে নিয়ে যাবে তুমি বিশ্বাস করবে না, লোকে লোকালয়, মানুষের বাড়ি নিশ্চয়ই, যখন মানুষের যা লোকে দাঁড়ায়, দেখে, নমস্কার করে। আমি দেখেছিলাম, আমি যাদেরকে চিনি না তারাও এসে গাড়ির পাশে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, আর দিদাকে যখন নিয়ে যাচ্ছে না, আমি দিদার না, মানে গাড়িটা এরকম ধরে দিদার দিকে তাকিয়ে আছি, ও দিদা উঠবে না, আর আমার মামি আমাকে সরাচ্ছে, বুড়ন সরে আসো। তো এবার দেখলাম যা হয়, বলো হরি হরি বল তো করতে দিদাকে নিয়ে গেল। আর মামি বলছে তুমি ভিতরে যাও বুড়ন, এখন বাইরে থাকতে নেই, ভিতরে যাও। আর দিদাকে নিয়ে গেল। আমার মার এক গানের ক্লাসের বান্ধবী ছিলেন, উনি আমার সাথে ছিলেন, কেন বাড়িতে যারাই ছিল সবাই তখন শ্মশান যাত্রী আর কি, সবাই আছে। যাই হোক, তখন ওই মাসি, আমি মাসি মাসি ডাকতাম, মাসি মাসি ডাকি আর কি, ওই মাসি আমার সাথে সারাটা দিন ছিল, যতক্ষণ না আমার বাবা মা যতক্ষণ না আসে। তা আমি মাসিকে বললাম, মাসি চা করে দিয়ে খাও। মাসি বলছে না, ফিরবে তারপরে, তার আগে তুমি ওভেন ধরো, আগুন ধরতে পারো না। আমি তো জানি না, আমার জানার কথাও না। তা বসে আছি, বাড়িটা মনে হচ্ছে আমাকে গ্রাস করে খেয়ে নেবে। মানে বাবা মা চলে যেত কোন অনুষ্ঠান বাড়ি, কোথাও বেড়াতে যাচ্ছে, পিকনিক করছে, ইভেন বেড়াতে গেছে, আমি যাইনি, কেন আমার দিদা বাড়িতে একা থাকবে, তাও কি আবার মেইনলি একটা হচ্ছে আমার ডগ, পেটসদেরকে ফেলে আমি যাব না। তখন মনে হচ্ছে আমি বাড়িতে থাকতে পারছি না, আমার ঘরটা না মনে হচ্ছে আমাকে গিলেই খেয়ে নেবে। এরকম থাকা আমার কখনো লাগেনি। আমি দিদার সাথেই শুতাম, দিদার সাথে গল্প করতাম। এবং ছোটবেলা দিদা যে কিনা মাছ মাংস ছুতেন না, দিদা আমাকে মাছ খাইয়ে দিত, কারণ আমার মামা বলতো, আমার মাকে বলছে, দেখ দিদি, ও যে এই মাছ মাংস খাচ্ছে না, মানে আমি তখন ছোট, ও কিন্তু বড় হয়ে মাছ মাংস আর খেতে পারবে না, তখন আমি গন্ধ পাবো, তো খেতে পারবো না, ওই দিদার হাতে আমি খাবো, দিদা না খাওয়ালে আমি খাবো না। এরকম ছিলাম, মানে বুঝতে পারছো কতটা অ্যাটাচ ছিলাম। এখনকার দিনে আমি জানি না ছেলেমেয়েরা এতটা অ্যাটাচ কিনা, আই ডোন্ট নো, আই ডাউট, কিন্তু আমি প্রচন্ড অ্যাটাচ ছিলাম আমি আমার দিদার সাথে। বসে আছি মাসির সাথে, আচ্ছা মাসি দিদা আসবে না, না দিদা আসবে না। আমার তখন মনে হচ্ছে আমি কাঁদতেও পারছি না, আমি কিন্তু কাঁদতে চাইছি, আমি কাঁদতে পারছি না, আমি কাঁদতে পারছি না, এটা অবাক ব্যাপার। আরে যে তোমার প্রিয় সে নেই, তুমি তো কাঁদবে, আমার মধ্যে কোনো কান্না নেই। এটা হয়, অনেক ক্ষেত্রেই হয়। অত্যাধিক শোক পেলে মানুষের চেতনা শক্তি, বোধ শক্তি হারিয়ে যায়। আমি এখানে ইমোশনাল হয়ে পড়ছি, ওখানে কোনো ইমোশনই আমার ছিল না। আমার একবারই শুধু যখন দিদাকে নিয়ে যাচ্ছে, আমি যখন দিদা তুমি উঠবে না, কোনো রেসপন্স পেলাম না, তখন মনে হয়েছে যেন আমি একটুখানি কেঁদেছিলাম। কিন্তু আমার যেইভাবে কান্নাটা উচিত, সেই শোকটা আমি জানি না কারো বের করতে আমি পারছিলাম না। যথারীতি মা বাবা আসলো, দাদারা আসলো, দাদারা সেই দিনই চলে গেছে, হ্যাঁ বাড়ি চলে গেল। বাবা বলছে, বুড়ন তুই সাবধানে থাকিস, আবার আসবো। দেখো সবারই কাজ আছে, সবারই সংসার আছে, কেউ কারোর কাজ ফেলে তো কারোর বাড়িতে বসে থাকতে পারে না, পসিবল না। শোক যার যার নিজের, আমি কাউকে আটকে ধরে রাখতে পারি না, না তুমি থাকো। দ্যাট টাইমে ওই মার যে গানের ভদ্রমহিলা আমি বলবো বান্ধবী, সে সত্যি ছিল, সত্যি একটা সাপোর্ট ছিল, কারণ বাড়িতে আমি টোটালি তখন একা ছিলাম। রাত্রিবেলা আমার নিজের যে জ্যাঠতো দাদা,
বললো এই ঘরে একটা প্রদীপ জ্বালিয়ে রাখবি, সারা রাত যেন জ্বলে, আর তোরা এক ঘরে থাকবি, এক ঘরে শুবি, কেউ আলাদা আলাদা ভাবে শুবি না। কারণ আমি তো দিদার সাথে শুতাম, মা বাবা আলাদা, ওরকম না, একসাথে একটা ঘরে শো। শুয়ে আছি, শুতে হয়, শুয়েছি, রাত্রিবেলা কি করবো বসে থেকে। রাত্রি 2 ক্রস, পাশে আমার যেরকম আমার পাশে ঘরে আমার পেটসরা রয়েছে, বিল্লি ছানা রয়েছে, ওদের মতো রয়েছে। হঠাৎ না শুনছি কি আমাদের মেইন গেটটাকে খুললো, খুলে ভিতরে আসছে। রাত্রি তখন 2 কি 2:30 হবে। ওই দিনই মা তো কখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, মা জানে না। বাবা এসে আমার পাশে, বাবাকে আমি নিয়ে এসেছি, শুয়েছে। আমি স্পষ্ট শুনেছি গেটটা খুললো, আর আমাদের গেটটা হচ্ছে লোহার গেট, মানে মেন যে গেট, জেনারেলি হ্যাঁ লোহার গেটে তো একটা ক্যাচ করে আওয়াজ হবেই। আমি কান পেতে রয়েছি, তুমি বিশ্বাস করবে না, আমার ঘরের ডগি বলো, আমার পাড়াতেও ডগি আছে, তারস্বরে চিৎকার, মানে কিছুক্ষণ পরে দেখলাম অটোমেটিক গেটটা কেউ লাগিয়ে দিয়ে চলে গেল, অটোমেটিক। আমি এটা এখনো ফিল করি, এই জিনিসটা আমি স্পষ্ট শুনেছি, স্পষ্ট। কিছুক্ষণের মধ্যেই বাবা উঠেছে, বাবা সব ওর চিৎকার শুনে উঠে গেছে। বাবা বলছে আমি একটু বাথরুম থেকে আসছি, যাও। আমি না উঠলাম, উঠে গিয়ে দেখলাম যে হ্যাঁ প্রদীপটা জ্বলছে। মানে জানলাটা পর্দা সরিয়ে দেখবার চেষ্টা করলাম, কাউকে দেখতে পাইনি, কিন্তু তখনও রাস্তার কুকুরগুলো চিৎকার করছে। এই একটা ব্যাপার। আমি আমার ঘরের যে বাচ্চা, তারা দেখি বারবার পর্দা দিয়ে এইভাবে দেখছে, তাকিয়ে রয়েছে এক দৃষ্টে গেটের দিকে। মানে আমার ঘরে, আমি যে ঘরে থাকতাম সেই গেটের জানলা দিয়ে একদম বরাবর আমাদের মেনটা দেখা যায়, মেন রাস্তা। ওরা তাকিয়ে চিৎকার করেই যাচ্ছে ননস্টপ। ওরা কিন্তু বুঝতে পারে, কাল ভৈরবের বাহন তো, কাল ভৈরব। যে কোনো পশু পাখি মানুষের আগে ওরা টের পায়, যে কোনো ন্যাচারাল ডিজাস্টার হবে, কিছু হবে, ওরা আগে টের পাবে। তা আমার না এটা আমি না পরদিন সকালবেলা মাকে এখন কি বলবো, মা তো অন্যরকম ভাবে রয়েছে, স্বাভাবিক সেটা। হ্যাঁ, কারণ মাও তার বাবাকে হারিয়েছে অনেক, মানে হঠাৎই হারিয়েছে। আমার দাদু স্কোপ দেয়নি যে ডাক্তার যাবে, হার্ট অ্যাটাক হয়ে গেছিল বাড়িতে। হি ওয়াজ জাস্ট 59 ইয়ার্স ওল্ড, সেই বয়সে মারা গেছে আমার দাদু। তো দাদু স্কোপই দেয়নি, দিদা যাও স্কোপ দিল, এটা এরকম একটা ডিজাস্টার হলো। তো বাড়িতে তো বুঝতেই পারছো, আমি, মা, বাবা আর আমার দাদারা আছে। দেখো, কেউ কারোর কাজ বন্ধ রেখে তো সারাক্ষণ বাড়িতে বসে শোক পালন করা পসিবল না। যে যার মতন সে তার কাজে যাবেই। ফোনে কথা হচ্ছে, তুই এইভাবে দেখে রাখিস, ঠিকভাবে দেখে রাখিস। বাবাকেও আমাদের মেয়েদের যেটা হয় 3 দিনের কাজ, 3 দিনের কাজের দিন আমি টোটালি পুরো, যেটা হয় 14 দিনের যে কাজটা, আমি ওটা পুরো পালন করেছিলাম। ও আচ্ছা, আমি পুরো 14 দিনের কাজটা পালন করেছিলাম। আমি বলছিলাম না, ছেলেরা যেটা করতো, ছেলেদের হলো, ছেলেদের তো এতদিন পালন করতে হতো, মেয়েরা যেহেতু মেয়েদের 3 দিনের কাজ হয়, মেয়ে করেছে, আমি ছেলের জায়গাটা করেছিলাম যে আমি 14 দিন এটা করবো। আর আমার যে মামা, যিনি মুখাগ্নি করেছিলেন, উনি 14 দিনের কাজটা পুরো করেছিল। হ্যাঁ, অগ্নিকর্তাকে তো ওনাকে করতে হবে, উনি করেছিল। আমাদের বাড়িতে সব কাজ টাজ সবই হয়েছে। আচ্ছা, এই কাজ টাজ মিটলো, সব মিটে গেল, সবাই যে যার বাড়ি চলে গেল, বাড়ি ফাঁকা হয়ে গেল। এরপর তোমার কি মনে হয়েছে যখন সব মিটে গেছে, সবাই যে যার বাড়ি চলে গেছে, তুমি, তোমার মা, তোমার বাবা বাড়িতে, তোমার কি মনে হলো? তখন কোথাও গিয়ে কিছু ফিল করেছিলে? হ্যাঁ, ফিল তো করেছিলাম, অবশ্যই ফিল করেছিলাম। আমি রাত্রিবেলা ঘটনাটা বলি, দিদা চলে যাওয়ার কিছুদিন পরেই আমার একটা শরীর খারাপ হয়, যেটাকে আমরা বলি মায়ের দয়া। আচ্ছা। তো
ওই টাইমটা ন্যাচারাল যেটা থাকে, বাড়ি থেকে তুমি বেরোতে পারবে না, কোনো জিনিস তুমি ধরতে পারবে না ঘরে। আমার মা কি করতো, যেটা নিয়ম, কাঁচা জামা কাপড় পরে ঘরে ঢুকতো, বাসি কাপড় পরেও কিন্তু ঘরে ঢুকতো যাবে না। মার ওই হ্যাঁ ওইটা যাবে না। পুরো ছেড়ে টেরে তারপরেই মা ঘরে আসতো। আমার মা, আমার বাবা কেউ বাসি জামা কাপড় পরে ঘরেই ঢুকতো না। দরকার পড়লে ভেজা কাপড় পরে তাও ঠিক আছে, কিন্তু বাসি কাপড় না। আমি তো কিছু ধরতে টরতে পারতাম না। আর নিম গাছের পাতা আমার ডাল আমার বিছানা রাখা ছিল। একদিন মনে আছে আমার না কি হতো, খুব জ্বর, রাত্রিবেলা হলে খুব জ্বর হতো, 103 জ্বর। এবার যেটা আগেকার দিনে মানুষরা বলতো ডাক্তার দেখাতে নেই, এই করতে নেই, হেরা করতে নেই, এমনি ওটা অটোমেটিক ঠিক। আগেকার সেটা তো এখন চলবে না, এখন সেটা হয় না। আমি না একদিন শুয়ে আছি, এটা তো মানে একমাত্র আমার ফিলিংস আমিই জানি, আমি বলতে পারবো। আমার না সেদিনকে খুব শরীরটা খারাপ লাগছিল, শুয়ে আছি, রাত্রি ওরকমই হবে, 2:30 মানে মোটমাট রাত, সব ঘুমিয়ে পড়েছি, পাড়াও নিঝুম। আমি না পাশ ফিরে শুয়েছি, ও শরীরে তো একটা অস্বস্তি থাকে দ্যাট টাইম। আমি স্পষ্ট মানে বুঝতে পারলাম আমার মাথায় কেউ এইভাবে হাত বুলিয়ে দিচ্ছে, ঠিক এইভাবে। আমার কি আরাম লাগছিল তখন। হঠাৎ না চোখটা মেলেছি, ঘরে তো আমি একা, আমার মার ঘরে, বাবা আলাদা, বাবার যে ঘরেই বসে, বাবা মা, ঘরে তো কেউ নেই। মানে পুরো ফিল করেছি যে আমাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জ্বর, শরীর খারাপ টারাপ হলে দিদা রাত্রিবেলা আমার মাথায় হাত বুলিয়ে দিত। হ্যাঁ, রাত্রিবেলা যখন ঘুমাতে যেতাম, দিদা ভাল লাগছে না, আমি তো মাথা হাত বুলিয়ে দিই, আমি ঘুমিয়ে পড়তাম। তুমি বিশ্বাস করবে না, তারপরে আস্তে 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 কিন্তু, হ্যাঁ ডক্টর তো অবশ্যই আনা হয়েছিল, জেনারেল ডক্টর, আমাদের যে ফ্যামিলি ডক্টর। শরীরে সে অস্বস্তি ছিল না। আমার অস্বস্তি পুরো, আমি রিল্যাক্স হয়ে গেছিলাম তখন, যে আমার যে তখন শরীর খারাপ, সে শরীর খারাপটাই মনে হতো না তখন। ওইটা আমি কিন্তু শরীর খুব উইক করে দেয়। একদম। আমি শুনেছি কারোর জ্বর হয়, কারোর জ্বর হয় না, কিন্তু আমার জ্বর হতো, আমার 103-এর উপর জ্বর চলে যেত। ওর পর থেকে না, বিশ্বাস করো, আমি তো সুস্থ হয়েই গেলাম, সেটা তো ঠিকই আছে, কিন্তু দিদাকে আমি ফিল করতাম, আমি বুঝতে পারতাম যে আমি ইভেন, এটাও আমি বলি, ছাদে গিয়ে আমি আকাশের দিকে তাকিয়ে দিদার সাথে কথা বলতাম, এখনো বলি। মানে দিন যত গেছে, কষ্ট তো নিশ্চয়ই ছিল, আস্তে আস্তে সেটাকে ওভারকাম করেছি। কিন্তু এটাও বলবো যে যার সাথে বেশি অ্যাটাচ থাকে, তাকে কেউ না কেউ সাইন দেয়। এই সাইনগুলো হয়তো আমার মার সাথে হওয়াটা বেশি জরুরি ছিল, সেটা কিন্তু আমার মাও ফিল করেনি, আমার বাবা তো ফিল করেনি, কারণ আমার বাবা প্রচুর কান্নাকাটি করেছে। কেন, আমার বাবা নিজের মায়ের কাছে যারা যত্ন পেয়েছে, আমার দিদার কাছে সেই যত্ন পেয়েছিল। এবার আমি সেটা তোমাকে ওভার দ্য ফোন আসার আগে বলেছিলাম, যেটা যতটা না ভৌতিক, অনেক কিছু হাড়হিম করা ভয়ের হয়তো লাগবে না ঘটনাটা শুনে, কিন্তু এর মধ্যে অনেক কিছু ট্র্যাজেডি আছে। এবং এই যাও আমি বললাম, তার মধ্যে একটা কথাও কিন্তু মিথ্যা না। কেউ যদি মনে করে এটা মিথ্যা বা সেটা তার ওয়ে অফ লিসনিং, আমি সেটাকে কিছু বলতে পারি না। কিন্তু এই সব ঘটনা নিয়ে কোনো বক্তাই, মানে তার পারিবারিক কোনো ম্যাটার নিয়ে এরকম ভাবে কিন্তু বলবে না, বলাটা উচিত না। আমি তাই বলি যে দেখুন, স্পিরিট অবশ্যই আছে, কেউ দেখতে পায়, কেউ দেখতে পায় না, কেউ ফিল করতে পারে, কেউ ফিল করতে পারে না, বাট যে যার সাথে অ্যাটাচ থাকে তাকে ডাক অবশ্যই দেয়। আজকে আর আউটরো দিতে ভালো লাগছে না, পরিবেশটা এত ভারী হয়ে আছে, তবুও বলতেই হচ্ছে, গোসাই ঠাকুরের আড্ডার আজকের পর্ব এখানেই শেষ। আপনারা আজকে সায়নীর নিজের মুখ থেকে শুনলেন